কেমন আছো বন্ধুরা? কেমন কাটালে কাল নববর্ষ? সবাই কত আনন্দ করেছো, কত মিষ্টি খেয়েছো, কটা দোকান ঘুরেছো? আবার কি নতুন করে শাড়ি কিনেছো সব বরের কাছে আবদার করে? না না, এখনকার মেয়েরা তো নিজেরাই স্বাধীন, নিজেরাই রোজগার করে, ইচ্ছে হলে নিজেরাই নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনে নিতে পারে। এ কি আর আমাদের যুগ? এই যুগটাকেই আমি চেয়েছিলাম চিরকাল। এগিয়ে যাও না মেয়েরা, সব এগিয়ে যাও। যে রাস্তা পেয়ে গেছো সেই রাস্তা ধরে এগিয়ে যাও, শুধু নিজেদের বাঁচিয়ে। এই একটা জায়গায় এখন মেয়েরা পিছিয়ে আছে, ছেলেদের গায়ের জোরের কাছে মেয়েরা শুধু পিছিয়ে আছে। আমিও কালকে সারাদিন কবিতার মধ্যে ডুবে থাকবো ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে মনটা এমন বিগড়ে গেল। ওই লোক, মানে আর কি বলবো, আমাদের বড়রা তো একে চিরকালই আমি যা বলবো তাই করতে হবে, আমার বাবা যা বলবে তাই করতে হবে। আর এখন তো বুড়ো হয়েছে, কিচকিচ কিচকিচ করে সারাক্ষণ। এই দিয়েছো কেন ওই মাছের পিসটা, এরম পিস আমি খাই না জানো। কিরম পিস খাও বাবা? একদিন বলবে এই পিস খাই, একদিন বলবে ওই পিস খাই। জ্বালিয়ে মারলো, কবে যে আমি মরবো মানে তাই ভাবি। আর ভাল লাগছে না। আমি নিজেও বুড়ি হয়েছি, কিন্তু ও যেন আরও বুড়ো হয়ে গেছে। আমি কবিতার জগৎ নিয়ে থাকি বলে আমি ওই নিজেকে বৃদ্ধ হতে দিই না। এত অসুস্থ শরীর নিয়েও কাজ চালিয়ে যাই। কাজ চালিয়ে যাই মানে এটা শখের কাজ। যাই হোক, একটা কিছু তো করি। বন্দে মাতরম একটা নাটক পড়ছি আজকে। প্রবল প্রতাপে পুলিশ অফিসার প্রতাপ দত্ত ঘরে ঢুকে চিৎকার করে ডাকলেন, শ্যামলের মা, কোথায় তুমি? শ্যামলের মা অর্থাৎ রমা দেবী এগিয়ে এসে বললেন, আমার একটা নাম আছে, পারলে সেই নামে ডেকো। প্রতাপ দত্ত, বাপ ঠাকুর তাকে চিরকাল দেখে এসেছে এইভাবেই ডাকতে, তোমার কাছে কি নতুন করে কথা বলা শিখতে হবে? রমা দেবী, দরকার হলে শিখতে হবে, বাপ ঠাকুরদার যুগ থেকে আমরা এখন অনেক এগিয়ে এসেছি। প্রতাপ দত্ত, বলি তোমার ছেলের ঘরের দরজা বন্ধ কেন? রমা দেবী, ওর রমা দেবী, ওর 18 বছর বয়স হয়ে গেছে, ওর স্বাধীনতা আছে দরজা বন্ধ বা খোলা রাখার। প্রতাপ দত্ত, না ভিতরে বিপ্লবী বন্দীদের খাওয়ানো হচ্ছে। রমা দেবী, ও তুমি জানো? হ্যাঁ, ক্ষুধার্ত ছেলেগুলোকে দুটো ডাল ভাত খেতে দিয়েছি, ঘরে একটা আলু ছিল না যে একটু আলু সেদ্ধ করে দেব। প্রতাপ দত্ত, এই অবস্থা আমার কাছে চাইলে না কেন? এই নাও বলে পকেট থেকে একতরা নোট বার করে দিলেন, ফুরিয়ে গেলে চেয়ে নেবে। ঘরে এসে যেন ঘরে ঘরে যেন সব সময় 10 কিলো আলু থাকে, দুধের ছেলেগুলো যেন খিদের মুখে একটু ডাল আলু ভাতে খেতে পায়। রমাদেবী অবাক হয়ে তাকিয়ে বললেন, আমি তো ভেবেছিলাম তুমি চাবুক মারবে। প্রতাপ দত্ত বললেন, না গো, আমি এত নির্মম নই যে এমন মহিয়সী নারীকে চাবুক মারব। তবে জেনে রেখো, আমার চাবুক ওঠে মাত্র, নামে অতি আস্তে, ওদের লাগে না। শুধু একমাত্র সন্তানের প্রাণের ভয় আছে। রমা দেবী, তুমি নিজেকে লুকিয়ে রেখেছিলে, আজ তোমাকে নতুন করে চিনলাম। প্রতাপ দত্ত, ইংরেজদের গোলামি করি যে, কবে যে মুক্তি পাবো, এই গোলামির হাত থেকে রক্ষা পাবো? রমা দেবী, যতদিনে আমাদের ছেলেরা দেশকে স্বাধীন করবে।
প্রতাপ দত্ত, স্বাধীন করতে গিয়ে যদি ছেলের আমার কিছু হয় রমা দেবী, তখন মেনে নেবে যে তুমি একজন গর্বিত বাবা, যার ছেলে দেশকে স্বাধীন করতে গিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে। প্রতাপ দত্ত স্ত্রীর কাঁধে হাত রেখে আস্তে করে বললেন, বন্দে মাতারম। রমা দেবী বেশ বলিষ্ঠ গলায় বললেন, বন্দে মাতরম। এরকম ছিল, ঘরে ঘরে এরকম ছিল। তখন আমরা তো জিয়াগঞ্জে থাকতাম, না, জিয়াগঞ্জে আমার বাবার বাড়ি, আমি চিরকাল কলকাতায় থাকতাম, বেড়াতে যেতাম ওখানে মাঝে মাঝে। এই বেড়াতে যাওয়াটা আমাদের খুব আনন্দ ছিল। গঙ্গার ধারে বাড়ি, বিশাল উঠোন, বিশাল দাওয়া, সে খুব মজা করতাম আমরা। আম কাঁঠালে ভর্তি বাগান, ফুলে ভর্তি, একদিকে একদিকে আম কাঁঠাল। তো ওই বাগানের পেছনে ওরকম অনেকে আসতেন, যাদের রান্না করে আমার ঠাকুমার মাসি ঠাকুমার ঠাকুমার বোন, উনি খুব মানে লড়াকু বিপ্লবী ছিলেন, জেল খেটেছেন, পুলিশের লাঠির ঘা খেয়েছেন, এবং নেতাজির খুব মানে যোগ্য সহকর্মী ছিলেন। সুভাষচন্দ্র বসু যখন মুর্শিদাবাদে আসতেন, তখন জিয়াগঞ্জের বাড়িতেই অধিকারী ভবনে উঠতেন। বাড়িটা খুব ঐতিহ্যময়, কিন্তু রাখতে পারলো না ছেলের পরবর্তী প্রজন্ম। আমার বাবা অনেকবার বলেছিলেন, আর যাই হোক যেন বাড়িটা বিক্রি না হয়। এই বাড়িতে সুভাষচন্দ্র এসেছিলেন, কিন্তু কাকা যদি বা রেখেছিল, তারপরে কাকার ছেলে এবং আমার বাবার ছেলে দুজনে কেউই রাখতে পারলো না। ঠিক আছে, রাখি।